বিজয়ের মানদণ্ড। আর একটি প্রভাতের সূচনা হলো। উষাদেবী তার সোনার ছটা ছড়িয়ে দিলেন মর্তভূমিতে। দেবরাজ জিউস কিন্তু নির্বিকার চিত্তে বসেছিলেন না। অলিম্পাস শীর্ষে তিনি সব দেবদেবীকে নিয়ে এক এক সভা ডাকলেন। উদ্দেশ্য নিজের শক্তি সম্বন্ধে পুনরায় সবাইকে সজাগ করে তোলা। অবশ্য দেবরাজের শক্তি সম্বন্ধে কারোরই কোনো সন্দেহ ছিল না। জিউস সবাইকে সাবধান করে বললেন, কেউ যদি তার নির্দেশ অমান্য করেন তাহলে তিনি নির্মমভাবে যে কোনো দেবতাকেই শাস্তি প্রদান করবেন। জিউস আরও বললেন যে তিনি এই অবাঞ্ছিত ঘটনা নিষ্পত্তি চান এবং সবটাকেই তার জন্য তার কথা মেনে চলতে হবে। যদিও দেবতাদের অধিকাংশই গ্রিকদের সপক্ষে ছিলেন, তবুও দেবরাজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার বা কোনোভাবে সাহায্য করার ক্ষমতা তাদের ছিল না। এরই মধ্যে এথেনা বললেন, প্রভু জিউস, আপনার শক্তি এবং ইচ্ছার বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের করবার কিছু নেই। তবু গ্রিকরা ক্ষেত্রে নিরপরাধ। অন্যায় করেছে ট্রোজানরা, তাই গ্রিকদের জন্য আমাদের সমবেদনা এবং দুঃখ রয়েছে। এক্ষেত্রে আপনি যদি ইচ্ছা করেন তাহলে গ্রিকরা যাতে নির্বংশ না হয় সেদিকে অন্তত আমাদের সামান্য দৃষ্টিপাত করার প্রয়োজন। উত্তরে জিউস মৃদু হেসে বলেন, শান্ত হও কন্যা, অযথা উত্তেজিত হও না। আমি নিশ্চয়ই তোমাদের ইচ্ছার বিরুদ্ধে সম্পূর্ণরূপে নির্দয় হব না। তোমরা ধৈর্য ধরে দেখো আমি কি করি। এরপর জিউস তার সোনার রথে অস্ত্র সংযোজন করলেন। সেই অস্ত্রের খুরগুলো ছিল ব্রোঞ্জের আর তার কেশরগুলো ছিল সোনার। সোনার রথে বসে জিউস সোনার চাবুক দিয়ে আঘাত করলেন অস্ত্রগুলির পিঠে। আকাশপথে উঠতে উঠতে সোনার রথ নিয়ে জিউস হাজির হলেন ইডা পর্বতের শিখরে। তারপর রথ থামিয়ে রথের ঘোড়াগুলিকে লুকিয়ে রাখলেন মেঘের আড়ালে। নিজে গিয়ে আশ্রয় নিলেন পর্বত শীর্ষে। সেখান থেকে তিনি দেখতে থাকলেন গ্রিক আর টয় নগরীর যুদ্ধক্ষেত্র এবং রণতরীগুলি। ওদিকে ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই দুই পক্ষের সৈন্যরা আবার যুদ্ধে মেতে উঠল। পরস্পরকে আঘাত করল বিপুল উদ্যমে। আকাশ বাতাস কেঁপে উঠল অস্ত্রের আর বর্মের ঝনঝন শব্দে। অসংখ্য মানুষের মৃত্যু আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠল। রক্তে লাল হয়ে গেল মাটির রং। এমন ভয়াবহ যুদ্ধের দৃশ্য দেখতে দেখতে জিউস সহসা তার সোনার তুলাদণ্ড তুলে নিলেন। তখন বেলা দ্বিপ্রহর। মাথার ওপর সূর্যদেব অ্যাপোলো তার উজ্জ্বল কিরণ ছড়িয়ে দিয়েছেন। সেই উজ্জ্বল আলোয় জিউসের সোনার দাড়িপাল্লা ঝকঝক করে উঠল। দাড়িপাল্লাটি সমান করে ধরে একদিকে চাপালেন গ্রিকদের মৃত্যুভাগ্য, অন্যদিকে চাপালেন ট্রয়বাসীর মৃত্যুভাগ্য। তিনি দেখতে চান এখন মৃত্যুর পাল্লা কার দিকে ভারী। ধীরে ধীরে দণ্ডটি উপরের দিকে তুলে ধরলেন। দেখলেন গ্রিকদের দিকেই পাল্লাটি ভারী হয়ে নিচের দিকে নেমে গেছে। মহাগর্জনে চিৎকার করে উঠলেন জিউস। ইডা পর্বতের শীর্ষদেশ হতে সেই বজ্র নির্ঘোষ ছড়িয়ে পড়ল চারদিকে। ঘন ঘন বজ্রপাতে দিক বিদিক কেঁপে উঠল। এমন ভীষণ বজ্রপাতে গ্রিক শিবিরে যেন হাহাকার উঠল। তারা ভয়ে ইতস্তত ছোটাছুটি শুরু করে দিল। অন্যদিকে নিরাপদ আশ্রয়ের জন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করল। অবস্থা এমনই সঙ্গীন হয়ে উঠল যে বড় বড় মহারথীরাও আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। স্বয়ং ওডিসিয়াস, অ্যাগামেমনন তারাও রণে ভঙ্গ দিলেন। মহাবীর অ্যাকিলাস ভাতৃদ্বয় রণক্ষেত্র ছাড়তে বাধ্য হলেন। একমাত্র পাইলস রাজা বৃদ্ধ নেস্টর সেখানে দাঁড়িয়ে রইলেন। না দাঁড়িয়ে উপায় ছিল না, কারণ প্যারিসের অস্ত্রাঘাতে নেস্টরের রথে ঘোড়াটি পঙ্গু হয়ে পড়েছিল। ফলে নেস্টরের পক্ষে তাড়াতাড়ি রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাবার কোনো উপায় ছিল না। বৃদ্ধ নেস্টরে হয়তো সেই মুহূর্তে মৃত্যু হতে পারত, কিন্তু মহাবীর ডায়োমেডেস ঠিক সেই সময়ই তাকে অসহায় অবস্থা দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তিনি সত্বর নেস্টরকে রক্ষা করে তাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে গেলেন সুরক্ষিত জাহাজে। নেস্টর আর ডায়োমেডেসকে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে দেখে হেক্টর ট্রোজান বাহিনীর উদ্দেশ্যে চিৎকার করে বললেন, হে আমার প্রিয় ট্রোজান যোদ্ধারা, আজ সেই সময় উপস্থিত হয়েছে যখন তোমরা তোমাদের বীরত্বার রণকৌশল দেখাতে পারবে। তাকিয়ে দেখো, গ্রিক সৈন্যরা ভয়ে কাঁপতে কাঁপতে পালাচ্ছে। আকাশ থেকে ঘন ঘন বজ্রপাত হচ্ছে গ্রিক শিবিরে। এর অর্থ দেবরাজ জিউস তার নিজস্ব অস্ত্রে আমাদের শত্রু নিধন করতে চান। ট্রোজানদের বড় মারলে তিনি ভূষিত হতে ইচ্ছুক। অতএব আর আমাদের বসে থাকলে চলবে না। ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিয়ে এসো, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি, তছনছ করে দিই গ্রিকদের। ওরা এমন একটি প্রাচীর তৈরি করেছে যা ভেঙে দেয় আমাদের পক্ষে কিছুই নয়। ওরা যেসব পাখিরা খনন করেছে আমাদের তেজি ঘোড়াদের পক্ষে তা ডিঙিয়ে যাওয়া অতি সহজ কাজ। অতএব তোমরা ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর। ওদের জাহাজগুলোতে আগুন লাগিয়ে দাও। সেই আগুন আর ধোঁয়ায় যেন সব কটা গ্রিক সৈন্যের চোখগুলো অন্ধ হয়ে যায়।
সাহস এবং শক্তিযুগে জিউস এমন অপ্রতিরোধ করে তুললেন ট্রোজানদের যে তারা হেক্টরের নেতৃত্বে গ্রিকদের ক্রমশ পিছু হটিয়ে নিয়ে চলল। হেক্টর এবং তার সৈন্যরা গ্রিকদের এমনভাবে পিছন থেকে আক্রমণ করতে লাগলেন, মনে হলো কোনো শিকারী কুকুরের দল পিছন থেকে কোনো শকুন বা সিংহকে তাড়িয়ে নিয়ে চলেছে। সেই আক্রমণে গ্রিকরা মৃত ও পরাজিত হতে হতে নিজেদের তৈরি পাখিরা ডিঙিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছের প্রতি আক্রমণের অপেক্ষা করতে লাগলো। এই সময় হেক্টরকে এমন উন্মত্ত নৃশংস দেখাচ্ছিল যে মনে হচ্ছিল হেক্টর যেন স্বয়ং যুদ্ধ দেবতা অ্যারেসের ছদ্মবেশে রণক্ষেত্রে উপস্থিত হয়েছেন। তাকে দেখাচ্ছিল বেশ উজ্জ্বল আর পরাক্রমশালী। কিন্তু বেলা শেষ হয়ে গিয়েছিল। দেখতে দেখতে বিশাল লাল থালার মতো সূর্যদেব ওশিয়ান সাগরের বুকে ডুব দিলেন। ঘনিয়ে এলো সন্ধ্যা। অন্ধকার এসে চারদিক গ্রাস করে নিল। সূর্যদেব বিদায় নেবার সঙ্গে সঙ্গে ট্রোজানরা আফসোসের ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। তাদের মধ্যে কিঞ্চিৎ বিমর্ষের ছায়াও নেমে এলো। সারাদিন যুদ্ধের পর তারা এমন একটি জয়ের সামনে এসে দাঁড়িয়েছিল যে আর কিছুক্ষণ এইভাবে যুদ্ধ চললে কী হতো বলা যায় না। তবু তারা যুদ্ধ থামাতে বাধ্য হলো। প্রায় পরাজিত এবং অবসন্ন গ্রিকরা সন্ধ্যার অন্ধকারকে স্বাগত জানালো। অন্তত একটি পূর্ণ রাত তারা হাতে সময় পেল নতুন শক্তি সঞ্চয়ে। অন্ধকার ঘন হতেই হেক্টর তার সমস্ত জাহাজি সৈন্য ফিরিয়ে নিয়ে এলেন। নিকটবর্তী একটি নদীর সামনেই দেখলেন বিশাল প্রশস্ত মাঠ পড়ে রয়েছে। সমস্ত সৈন্যকে সেখানে মিলিত হবার নির্দেশ দিলেন। প্রত্যেকেই শান্ত হয়ে বিশ্রাম আর খাদ্য গ্রহণের পরামর্শ দিলেন। তারপর নিজেও সারাদিনের পরিশ্রম শেষে কিঞ্চিৎ বিশ্রাম নিয়ে ট্রোজানদের উদ্দেশ্যে একটি ভাষণে বললেন, আমার প্রিয় ট্রোজান সৈন্যরা এবং আমার সমস্ত মিত্র শক্তি, আমি আশা করি যে বিপুল উদ্যম আর শক্তি নিয়ে আমরা শত্রু সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, তাতে আর কিছুক্ষণ যুদ্ধ চলে তাদের আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারতাম। কিন্তু প্রকৃতির নিয়ম তো আমরা কেউই অস্বীকার করতে পারি না। রাত্রি তার নিজস্ব নিয়মে পৃথিবী অন্ধকার করে দিয়েছে। বলা যেতে পারে রাত্রি এসে সৈন্যকে বাঁচিয়ে দিয়েছে। তবে এতে চিন্তার কিছু নেই। ভাগ্যোদ্যম হবারই কথা, কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে আমরা সবাই তাঁবু ফেলে অপেক্ষা করব। বিশ্রাম করো, যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য গ্রহণ করো। তারপর কাল প্রত্যুষে প্রথম আলোর মুখ দেখার সঙ্গে সঙ্গে আমরা আবার ঝাঁপিয়ে পড়ব শত্রুদের বুকের উপর। জয় আমাদের হবেই। সামান্য কিছু সময় নিয়ে হেক্টর আবার বললেন, ভাই সব, নগরের মধ্যে গিয়ে তোমরা পর্যাপ্ত পশু আর সুরা নিয়ে এসো। পর্যাপ্ত আহারে নিজেদের শক্তি সঞ্চয় করো। সজীব তৃণের দ্বারা তোমাদের অস্ত্রদের আরও সজীব করে তোলো। সারা রাত তোমরা তোমাদের তাঁবুর সামনে আগুন জ্বালিয়ে রাখো। এটা তোমাদের সতর্কতার কারণেই করতে বলছি, কারণ অন্ধকারের সুযোগে গ্রিকরা তোমাদের হঠাৎ আক্রমণ করতে পারে। তাদের কিছুতেই সেই সুযোগ দেবে না। আমি হেক্টর তোমাদের বলছি, কালই আমরা গ্রিকদের সম্পূর্ণভাবে বিধ্বস্ত করব। হেক্টরের উপদেশে উৎসাহদীপ্ত বাণীতে ট্রোজানরা রোমাঞ্চিত হয়ে উঠল। বিপুল উদ্দীপনা তারা হেক্টরের নির্দেশ মতো নিজেদের এবং ঘোড়াদের বিশ্রাম দিল। অদূরবর্তী নিজেদের জাহাজের দিকে সজাগ দৃষ্টি রেখে যে যা তাঁবুর সামনে আগুন জ্বালিয়ে রাখলো। এক একটি অগ্নিকুণ্ডকে ঘিরে নিজেদের নৈপুণ্যের কথায় ব্যস্ত হয়ে প্রায় 50 জন সৈন্য বসে রইল। নির্মল রাত্রির আকাশে তখন শব্দ ছিল না কোনো অস্ত্রের ঝঙ্কার। দক্ষিণ দিক থেকে ভেসে আসা মিষ্টি বাতাস এসে ট্রোজান সৈন্যদের মন প্রাণ জুড়িয়ে দিচ্ছিল। কেবল অদূরে একটি রথের পাশে দণ্ডায়মান ঘোড়াগুলি এক মনে তৃণ এবং শস্য চর্বণের শব্দ ভেসে থাকলো।